নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান টাইমস। আপনাদের সাথে আমি সুপর্ণা। সামনে পৌরসভা নির্বাচন, আর এই পৌরসভা নির্বাচন নিয়ে রাজ্যের বিভিন্ন দল বিভিন্ন জায়গায় তাদের নির্বাচনী প্রচার চালাচ্ছে। রাজ্যের শাসক দল বিজেপিও তাদের নির্বাচনী প্রচার চালাচ্ছে বিভিন্নভাবে পৌর এলাকায়। শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা কিভাবে তাদের পৌর এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব বিধায়ক রেবতী মোহন দাসের কাছ থেকে। নমস্কার স্যার, এশিয়ান টাইমসের পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার। বর্তমান সময়ে পৌরসভা নির্বাচন চলছে, সামনে বিধানসভা নির্বাচন। সে বিষয়ে প্রথমেই তৃণমূলের উত্থানকে আপনি কিভাবে দেখছেন? তৃণমূলের উত্থান বলতে আসলে তো তৃণমূলের কোনো দর্শন নেই। সিপিআইএম দলের একটা দর্শন ছিল, তারা মার্ক্সবাদে বিশ্বাস করতো এবং ভগবান তারা মানত না, এবং ভগবানের প্রতি ঠাকুরের প্রতি তাদের আস্থা ছিল। দর্শনটাই এভাবে তৈরি হয়েছে। ত্রিপুরা রাজ্যে এবার যে নির্বাচনটা হচ্ছে, পরিষ্কার একটা চিত্র। যেই দলটা একদিন ক্ষমতায় ছিল বিধানসভা নির্বাচনের পরে, যখন তাদের পতন ঘটলো এবং নতুন দল বিজেপি ক্ষমতায় এলো, তারপরে আস্তে আস্তে তাদের লোকজন যা ছিল বিজেপি দলের সাথে চলে এসেছে। এবং সবাই তো আর দর্শন বুঝে না। দর্শনটা হলো ভগবানকে বিশ্বাস করা, দেব দেবতাকে বিশ্বাস করা। বিজেপি দল এদিক দিয়ে সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে যেই ট্রেন্ডটা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের যে ইয়েটা থাকে, দর্শনটা থাকে, তার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা হলো হিন্দুদের মধ্যে যেটা বৈদিক যুগে যেটা ছিল, এটাকে আস্তে আস্তে সবাই মেনে নিয়েছে, এবং জিনের প্রভাব প্রত্যেকটা লোকই পূর্বপুরুষের প্রথাটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা হলো জিনের প্রভাব। এখন যারা সিপিআইএম দলে ছিল এবং যারা মার্ক্সের দর্শনটাকে এটা মেনে বা জেনে যায়নি, তারা চলে এসছে বিজেপি দলের সাথে। কংগ্রেস যখন দেখলো অবস্থাটা খুব খারাপ, তাদের কর্মী বাহিনী আস্তে আস্তে বিজেপি দলের সাথে ঢুকে গেছে। ঠিক তেমনিভাবে নিম্নবর্ণের মানুষগুলো এবং নিচু তলার মানুষগুলো তারা আস্তে আস্তে বিজেপি দলের সাথে মিশে গেছে। যে কারণে আমার যেটা মনে হয়, এবারে নির্বাচনে, বিধানসভা নির্বাচনের পরে যে নির্বাচনটা হয়েছে, আসলে অধিকাংশ লোক দেখতে পাচ্ছে যে সিপিআইএম দলের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে এবং আস্তে আস্তে তারা যেন হারিয়ে যাচ্ছে। যেমন পশ্চিমবঙ্গে কোনো একটা সময় সিপিআইএম দল ছিল 230টা পর্যন্ত আসন তারা দখল করেছিল। 294টা বিধানসভা আসনের মধ্যে 230টা পর্যন্ত দখল করেছিল। কিন্তু গত বিধানসভা নির্বাচনে দেখলাম যে একটা সিটও তারা পায়নি। তার মানে লোকগুলো চলে গেছে বিজেপি দিকে এসছে কিছু, আর কিছু লোক চলে গেছে তৃণমূলের দিকে। তৃণমূলের যে হঠাৎ এগিয়ে আসা, এটার পেছনে আরেকটা কারণ যুক্ত আছে। এটা হলো যারা ধর্মে বিশ্বাসী তারা তো আসে তৃণমূল দলের সাথে। যারা ধর্মের প্রতি আস্থা আছে, ঠাকুরের প্রতি আস্থা আছে এবং জিনের প্রভাবে পূর্বপুরুষের যেটা বহন করে এসছে, তারাও এটা বহন করে চলছে। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজের ধর্মটাকে ধরে রাখার চেষ্টা করেছে, টাইটেল অনুযায়ী তার ধর্মটাকে ধরে রাখার জন্য চেষ্টা করেছে, পাশাপাশি সে আরেকটা ইজন তার মনের মধ্যে ঢুকে গেছে যে এই প্রক্রিয়াটা যদি আমি ব্যবহার করে তাইলে বুধ হয় বুট বেশি পাবো। এবং আসলে সে বুট বেশি পেয়ে গেছে। বলছে আমাদের এখানে মানুষের যে নাগরিকত্ব যেতে দেব না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা কিছু প্রক্রিয়া নিক আমি এটা মানব না, এইসব বলে টলে মুসলিমদের বেশিরভাগ ভোট সে কুড়িয়ে নিয়েছে। বিজেপি দল হয়তো সেখানে দাঁড়াতেই পারেনি, মুসলিম ভোটারগুলো বিজেপিকে ভোট দেয়নি। যে কারণে পশ্চিমবঙ্গে হঠাৎ করে নির্বাচনে কিছুটা হলেও
বিজেপি দলে ভোট কমে গেছে এবং জনসমর্থন কিছুটা কমে গেছে। কিন্তু পৃথিবীর ইতিহাস যেটা বলে, অতীতের ইতিহাস যেটা বলে, একদিন না একদিন এমন সময় আসবে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে হারিয়ে যাবে, পশ্চিমবঙ্গের থেকে নয় শুধু ভারতবর্ষ থেকে একদিন হারিয়ে যাবে। বিজেপি দলের এমন কিছু সংগঠন আছে যেমন RSS, বিশ্ব হিন্দু পরিষদ, এই জাতীয় আরও অনেক সংগঠন রয়ে গেছে, যে সংগঠনগুলো বিজেপিকে বাঁচিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং দীর্ঘদিন যাবৎ বিজেপি দলের যে গণসংগঠনগুলো আছে, বিশেষ করে আমাদের এখানে যেটা আমরা লক্ষ্য করছি, নিম্নবর্ণের মানুষগুলোকে ধরে রাখার জন্য SC মোর্চা আছে তাদের, ঠিক মুসলিম যারা বিজেপিকে ভালোবাসে বা অন্য কারণেই হোক বিজেপিকে পছন্দ করে, তারা চেষ্টা করছে বিজেপি দলের সাথে থেকেই জীবিকা নির্বাহ করার জন্য। কিন্তু তাদের ভেতরে একটা ভয় ঢুকে গেছে, বোধহয় আমাদের এই কোনো একদিন ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে, তাড়িয়ে দিলে আমরা উচ্ছেদ হয়ে যাব কোথায়, যাওয়ার জায়গাটা কোথায়, ঠিক এই সমস্যাটা তাদেরও আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যেটা চাইছে এটা হলো যে ধর্মটাকে বাঁচিয়ে রাখো, আমাদের যে দীর্ঘদিনের ঐতিহ্য, আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি, এই সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মটাকে বাঁচিয়ে রেখে কীভাবে মানুষকে কাছে টানা যায়, মানুষের যে সমর্থনটা কীভাবে আদায় করা যাবে তার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং জায়গায় জায়গায় তাদের সংগঠন আছে। আর তৃণমূল ত্রিপুরা রাজ্যে এসে তেমন কিছু করার মতো ক্ষমতা নেই, কেননা তাদের স্টেট কমিটি এখনও গঠিত হয়নি, ডিস্ট্রিক্ট কমিটি হয়নি তাদের। স্যার, তাও যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা প্রতিনিয়ত রাজ্যে আসছে, বিভিন্ন জায়গায় তাদের নির্বাচনী প্রচার চালাচ্ছে, সেটাকে কিভাবে দেখছে? তারা যেটা আসছে, এলেও হঠাৎ করে এলো, চলে গেল, তারপরে আর খবর থাকে না। নির্বাচনের পর হয়তো তাদের খবরই পাওয়া যাবে না, এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়ে গেছে। ত্রিপুরা রাজ্যের কথা বলছি, তৃণমূল। এবং এমন কোনো উজানদার লোক যাদের প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, এমন কোনো সংগঠক এখনও তাদের দলের মধ্যে যুক্ত হয়নি, যে কারণে এই দলটা খুব বেশি ভোট পাবে না, পেলেও সামান্যতম ভোট পাবে। আর তৃণমূল তো নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আসেনি, তারা এসছে অন্যান্য রাজ্য থেকে কিছু যদি ভোট পাওয়া যায়, পার্সেন্টেজ যদি কিছু বাড়ে, যদি 7% অথবা 6% ভোটার আমরা পেয়ে যাই সারা ভারতবর্ষে, তাহলে তারা জাতীয় দলের মর্যাদা পাবে। কিন্তু যেটা হয়ে গেছে, যাদেরকে নিয়েই দলটা গঠিত হবে, যে কয়জন গেছে তারা, যেমন একজন প্রথম যিনি গেলেন, ওনার নামটা তো আমি ভুলে গেছি, ওনার তো গিয়ে চেষ্টা করছে দলটা করার জন্য, দলটাকে তৈরি করে রাখার জন্য, কিন্তু ওনাকে মানুষ বিশ্বাস করে তৃণমূল দলে যাচ্ছে না। আর এছাড়া যারা যারা আছে কেউই পরিচিত মুখ না, চেষ্টা করে লাভ হবে না। আবার আরেকটা সমস্যা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন রাজনৈতিক দক্ষতা আছে, আবার কিছু চালাকিও আছে। কোনো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের আগে ডক্টরেট টাইটেলটা বসিয়ে নামটাকে বলার চেষ্টা করতো, ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যখন প্রশ্ন এসে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কবে ডক্টরেট করলো, তখন দেখা গেল যে আসলে তার এই যে ডিগ্রিটা, এটা হল মিথ্যা। এবং সে যে ইউনিভার্সিটির নাম বলে, তার এই ডক্টরেট টাইটেলটা বোঝানোর চেষ্টা করছে ওই নামে কোনো ইউনিভার্সিটি সেখানে নেই, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে করে ডক্টরেট উপাধিটা সামনের থেকে নামের আগে ডক্টরেট উপাধিটা সরিয়ে দিল। ঠিক তেমনিভাবে পার্থ চট্টোপাধ্যায়, তারও এই চরিত্রের মধ্যে ত্রুটিটা আছে। কোনোদিন তারা ডক্টরেট করেনি, কিন্তু পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ওরাও এক সময় ডক্টরেট ডিগ্রি ব্যবহার করেছে, আসলে ডিগ্রিটা মিথ্যা এবং এটা প্রমাণিত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা যে কিছু বই আছে, বইয়ের মধ্যে এক একটাতে জন্ম তারিখ এক একটা দিয়ে দিয়েছে।
কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ত্রুটি আছে, এগুলো নিয়ে এখনো নাড়াচাড়া হয়নি। তবে ভবিষ্যতে এগুলো যখন ত্রিপুরার যে নাড়া পড়বে, প্রত্যেকটা মানুষ জেনে যাবে, তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনটাকে ধরে রাখা কষ্ট হবে। এই প্রতিবাদ তো তারা করতে সাহস পায় না, কী করে সাহস পাবে? ডক্টরেট ডিগ্রি তো মমতার ছিল না কোনো, সে তো ডক্টরেট করেনি। আর পার্থ চট্টোপাধ্যায় যে ইউনিভার্সিটির নাম বলেছে, যেখান থেকে সে ডক্টরেট করেছে, বলল আসলে সে কিছু অন্য আরেকজন যেই ইস্যুর উপরে বা যেই সাবজেক্টের উপরে ডক্টরেট করেছে, থিসিসটা জমা দিয়েছে, আসলে এই থিসিসটা হলো আগে আরেকজন স্টুডেন্ট থিসিস জমা দিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে গেছে, এটাকে নকল করে হুবহুইটা দিয়ে চেষ্টা করেছে ডিগ্রিটা পাওয়ার জন্য। পরবর্তী সময়ে পার্থ চট্টোপাধ্যায় ডক্টরেট ডিগ্রিটা নামের সাথে ব্যবহার করেনি। কাজে তাদের কিছু দুষ্ট বুদ্ধি নাই যে তা না, এবং নিজেদের ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে দেওয়ার জন্য যত চেষ্টাই করুক না কেন, মানুষ কিন্তু সচেতন। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের ভোটার যারা, গণদেবতারা, তারা কিন্তু অত্যন্ত সচেতন। আরেকটা হলো, ক্ষমতায় যারা থাকে এবং যাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা, রাজ্যের ক্ষমতা, তাদের দিকে আসলে গরিব অংশের মানুষগুলোর ঝুঁকি থাকে। যদি তাদের সাথে না থাকে, তাহলে হয়তো সাহায্য সহযোগিতা পাবো না। আর তারা যেমন ধর্ম বিশ্বাস করে, আমাদেরও পূর্বপুরুষরা ধর্মের প্রতি বিশ্বাসী ছিল এবং ধর্মটাকে আঁকড়ে রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে সিপিআইএম দলের সাথে যারা মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, তারা কেউ বুঝে না যে মাছবার জিনিসটাকে সিপিএম কি চায়। তারা জানে যে আমাদের পুরানো ঐতিহ্য, সংস্কৃতি, এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং পূর্বপুরুষরা যা করে গেছে এটাই আমাদের মেনে নিতে হবে। যে কারণে কমিউনিস্টদের সাথে যারা আছে, তারা কিন্তু মনে প্রাণে নেই। এমনিতে তারা শাসক ছিল, শাসক গোষ্ঠীর সাথে ছিল, বিধায়ী তারা ভোটটা দিত সিপিআইএম দলকে। এখন যারা সিপিআইএম দলের নিচে দলের যে মানুষগুলো ছিল, আস্তে 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 সিপিআইএম দলের কাছ থেকে দূরে সরে গেছে এবং বর্তমান যে শাসক দল আছে, গরিব অংশের মানুষ জানে তাদের সাথে না থাকলে সাহায্য সহযোগিতা এবং কিছু কিছু রেগার কার্ড, বিপিএল ইত্যাদি পাওয়ার জন্য তারা প্রথম সিপিআইএম দলে ঢুকেছিল। এখন তারা দেখছে যে না, সিপিআইএম দল আর কোনোদিন ক্ষমতায় আসবে না, যে কারণে আস্তে আস্তে তারা বিজেপি দলের সাথে চলে এসছে। শুধু সিপিআইএম দলের যে ইতিহাস, সারা পৃথিবী জুড়া 14টা রাষ্ট্রের মধ্যে কমিউনিস্টরা শাসন করত। হঠাৎ করে রাশিয়ার পতনের পরে, এবং আমরা যেটা দেখছি, রাশিয়ার পতনের পরে সোভিয়েত রাশিয়া 13টা 14টা আলাদা আলাদা রাজ্যের মধ্যে আলাদা আলাদা হয়ে গেছে এবং প্রত্যেকটা নিজস্ব প্রজাতন্ত্র আছে এবং সরকার আছে। এরপরে পূর্ব ইউরোপের যতগুলো সমাজতান্ত্রিক দেশ ছিল, প্রত্যেকটা দেশের পতন ঘটে গেছে। এখন 14টার মধ্যে 9টাই পতন ঘটেছে। শুধু 5টা রাষ্ট্র আছে যেগুলো যাতে এখনও সিপিআইএম দল শাসন করে যাচ্ছে, বাড়াতে পারেনি। কাজে পৃথিবীর ইতিহাস যেটা বলছে, সিপিআইএম দল অর্থাৎ কমিউনিস্টরা পৃথিবীর যেখানেই থাকুক, তারা একবার যদি ক্ষমতাচ্যুত হয় আর কোনোদিন তারা ফিরে আসে না ক্ষমতায়। এটা ইতিহাসের সাক্ষী। এবং এটা আমরা যতটুকু জানি যে সিপিআইএম দলের প্রতি মানুষের আস্থা ছিল না, আগেও ছিল না। শেষ পর্যন্ত এই ক্যাডারদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিছু দুর্নীতিও করেছে এবং ক্যাডারদের মধ্যেও মাঝারি স্তরে একটা অংশের মধ্যে দুর্নীতি ঢুকে গেছিল, যে কারণে মানুষ তাদের পেছন থেকে সরে এসছে। সিপিআইএম দল আর ফিরে দাঁড়াতে পারবে না। পরিষ্কার চিত্র যেটা আমরা বুঝি, একটা সময় সিপিআইএম দল পাহাড়ে গণনা ছিল তাদের বিধানসভার আসন, 20টা তাদের নিজস্ব সিট এবং তফসিলিদের আছে 10টা, এটাও তারা পাবে। কাজে 30টার জন্য তারা নিশ্চিন্ত থাকত। কিন্তু বিগত নির্বাচনে এবং এডিসি নির্বাচনের মধ্যে আমরা যেটা দেখলাম, সিপিআইএম দলটা নিশ্চিহ্ন হয়ে গেছে, একটা সিটও তারা ধরে রাখতে পারেনি।
আর তফসিলিদের মধ্যে বিশাল অংশের মানুষগুলো যারা ছিল তাদের যে বঞ্চনা ছিল বঞ্চনাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই বঞ্চনার জন্য শিক্ষা দিতে শাসক দলকে শিক্ষা দেওয়ার জন্য নিম্নবর্ণের মানুষগুলো আস্তে আস্তে বিজেপি দলের সাথে চলে এসেছে। যেমন শাসক দল যেটা করেছে, নিম্নবর্ণের মানুষগুলোকে তাদের দলে রাখার জন্য তাদেরকে দিয়ে কোঅপারেটিভ সোসাইটি গঠন করেছে, মৎস্যজীবীদেরকে দিয়ে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করেছে। কিন্তু সরকারি জলাশয়, খাস জলাশয়, আধা সরকারি জলাশয় যেগুলো সরকারের হাত আছে এবং সরকারের হাতে ছিল, এখনও সরকারের হাতেই আছে, এগুলো গরিব অংশের মানুষ যারা ছিল সমবায় সমিতি যাদেরকে দিয়ে গঠন করেছে, জলাশয়ের অধিকার তাদেরকে পেতে দেয়নি। এবং বিভিন্ন ক্ষেত্রে তফসিল অংশের মানুষের যে ন্যায্য পাওনাটা, এটার থেকেও তারা বঞ্চিত করেছে। জলাশয়ের অধিকার যেমন দেয়নি, তেমনিভাবে তাদের জন্য যে টাকাগুলো আলাদাভাবে আসতো, সাব প্ল্যানের টাকাগুলো, সবগুলো টাকা তারা তফসিলিদের জন্য খরচ না করে সরকারের সুবিধার্থে যেখানে যেটা করার দরকার এটা করে যাচ্ছে। আমরা তো ভেতরে কিছুটা খবরও পাচ্ছি, কেন্দ্রীয় সংশোধনাগার তৈরি করার জন্য এসসিদের যে সাব প্ল্যানের টাকা, শিডিউল কাস্ট কমিউনিটির জন্য যেই সাব প্ল্যানের টাকা দিয়ে বিশাল করে সংশোধনাগার তৈরি করেছে এবং বিভিন্ন জায়গায় এইগুলোই করে যাচ্ছে। মানুষগুলো আস্তে খেপে যাওয়াতে গত বিধানসভা নির্বাচন আমরা যেটা দেখেছি, তফসিলিদের 10টা সিট ছিল রিজার্ভ সিট। এই 10টা সিটের মধ্যে কংগ্রেসে পেয়েছে শুধু 2টো, আর বাদ বাকি 8টা সিট বিজেপিকে দিয়ে দিয়েছে এবং তারা প্রতিশোধ নিয়ে ছেড়েছে যে দলটা আমাদেরকে এত ফাঁকি দিয়েছে এই দলকে আর ভোট দেব না। যে কারণে বিজেপির হয়ে গেছে 8টা, তারপরে রয়ে গেছে 2টো সিট। এরপরে এখন যে অবস্থা, তারা ডোর টু ডোর প্রোগ্রাম করার মতো লোক পাচ্ছে না এবং কোথাও জনসভা করা থাক দূরের কথা, উঠান সভাটাই করতে পারছে না। তাদের সাথে পিকেটিংয়ে যে বেরোবে বা ডোর টু ডোর প্রোগ্রাম যে করবে প্রার্থীকে নিয়ে, এই মানুষ পর্যন্ত তাদের সাথে নেই। এবং গরিব অংশের মানুষ তো নেই, শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ যারা এবং একটু সঙ্গতিপূর্ণ, তারাও আর কোনোদিন এই দলটার পেছনে যাবে না। যাই চেষ্টা করুক না কেন, তাদের হয়তো কিছু ভোটার আছে টেলিফোনে যোগাযোগ করে তাদের ভোটগুলো পাওয়ার জন্য চেষ্টা করবে। আসলে এই কয়টা ভোট তারা পাবে, তাদের যে ভোটাররা সিপিএম দলের নেতা ছিল বা ওই পরিবারের লোকজন আছে, তারা হয়তো কিছু ভোট দিলেও দিতে পারে, আর বাদ বাকি যত ভোট আছে সব চলে আসবে বিজেপি দলের পক্ষে। এখান থেকে সিপিএমের তো কিছু ভোট পাওয়ার সম্ভাবনা আছে। আসলে এই রাজ্যে সিপিএম দলই বিজেপির প্রতিদ্বন্দ্বী, আর তৃণমূল এখনো পর্যন্ত গণনার মধ্যেই আসে। যে তৃণমূল দলের যা আছে তাদের একজনেরও জামানত বাঁচিয়ে রাখার মতো রেজাল্ট আসবে না। এটা খুব পরিষ্কার চিত্রটা আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। কিছুদিন আগে যে তৃণমূলের সঙ্গে ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসে জনসভা করেন, সেখানে তিনি বলেছিলেন যে ওনারা খুঁটি পুজো করে গেছেন, আগামী 2023 সালের নির্বাচনে ওনারা জয়লাভ করবেন। সে বিষয়ে কি মনে হয় আপনার? কোনো দিন তৃণমূল দল ত্রিপুরা রাজ্যে এসে দাঁড়াতে পারবে না, যত চেষ্টাই করুক না কেন। শাসক দল বুঝতে পেরেছে যে তৃণমূলের কোনো অস্তিত্বই থাকবে না এবং যত চেষ্টাই করে যাক লাভ হবে না কিছু। ম্যাক্সিমাম ভোট পেয়ে যাবে এবং সমর্থন পেয়ে যাবে বিজেপি দল, লাভ হবে না তেমন। এবং পশ্চিমবঙ্গের থেকে যেটা ভাবে ত্রিপুরা রাজ্যে এসে প্র্যাকটিক্যালি, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখে যেতেন, কোনোদিন হয়তো এভাবে চিন্তা করতেন না ত্রিপুরা রাজ্য সংগঠন গড়ে তোলার জন্য। আর যেগুলোকে নিয়ে দলটা গঠন করেছে, এরা তো 3-4টা দল বদল করে তারপরে তৃণমূল সংগঠনটা গড়ে তোলার জন্য চেষ্টা করছে। আসলে যারা দল বদল করে তাদেরকে তাদের সমর্থনও দিনে দিনে কমে যায়, কেননা তাদেরকে মানুষ বিশ্বাস করে না। কাজে আগামী দিন মনে হয় না কি, এটা পরিষ্কার চিত্র আমাদের সামনে। আমার জীবনের রাজনৈতিক অভিজ্ঞতার থেকে বলছি, তৃণমূল দল এখানে দাঁড়িয়ে
কিছুই করতে পারবে না এবং রাজনীতিতেও ফয়দাটা তুলতে পারবে না, যাই চেষ্টা করুক। রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি রয়েছিল সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে বা এখনো হচ্ছে বলে মনে হয় আপনার? এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গরিব অংশের মানুষগুলোকে মূল স্তরে, অর্থাৎ যে জায়গাটার মধ্যে এই লোকগুলোকে তোলা দরকার এবং নিম্নবর্ণের মানুষগুলোকে মাঝারি স্তরে অর্থাৎ সচ্ছল স্তরে টেনে আনার জন্য যে প্রকল্পগুলো নিয়েছে, প্রত্যেকটা প্রকল্পই গরিব অংশের মানুষের স্বার্থে নিয়েছে এবং গরিব অংশের মানুষগুলোকে টেনে নিচ থেকে টেনে উপর দিকে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা প্রকল্প মানুষের স্বার্থে এটা নিয়েছে এবং যতগুলো প্যাকেজ ছেড়েছে প্রত্যেকটা প্যাকেজ গরিব অংশের মানুষের স্বার্থেই ছেড়েছে। বাদ বাকি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করছি আমরা, ত্রিপুরা রাজ্যে বেকার সমস্যা আছে এবং বেকার সমস্যা থাকলেও শেষ মুহূর্তে সিপিআইএম দল ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে 10,323 জনকে চাকরি দিয়েছিল, আসলে তাদের চাকরি একটা সময় শেষ হয়ে গেছে, কিন্তু স্কুলগুলো তো বন্ধ হয়নি। কাজে কিছু কিছু চাকরি আগের থেকেই দিয়ে রেখেছে যাতে অন্য কোনো দল ক্ষমতায় এসে, সিপিএম দল ক্ষমতা না থাকলে অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে নতুন করে যাতে চাকরি দিতে না পারে, এই এটাও তারা করে দিয়ে গেছে। কিন্তু সিপিএম দল আর বিজেপি দল পরিষ্কার বুঝে নিয়েছে গরিব অংশের মানুষকে তারা টেনে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গরিবের সাথেই তারা কাজ করে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের কাছে খবর আসতে পারে যে আক্রমণ করছে, মিছিল করতে দিচ্ছে না, মিটিং করতে দিচ্ছে না, এইগুলো সবকটাই সত্যি না, কিছু ভুয়া। আবার কিছু না কিছু ঘটনা সত্যিও আছে, যেমন বিজেপি দলটা গঠিত হয়েছে তো একটা সময় তো 2% ভোট ছিল ত্রিপুরা রাজ্যে, আস্তে আস্তে ভোটের হারটা বাড়লো কী করে? বাড়ার পেছনে কারণ একটাই, এক হলো দর্শন, আরেকটা হলো যে দেখি না পরিবর্তন করে কি হয়। পরিবর্তন করার পরে যেটা দেখছে যে মানুষ অনেক অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, এখন আক্রমণগুলো করছে। বিজেপি দলটা গঠিত হয়েছে, সিপিএম থেকে কিছু লোক চলে এসছে। আমিও তো একটা সময় সিপিএমই করতাম, সিপিএম দল ছেড়ে আমি বিজেপি দলে যোগদান করেছি। পেছনে কারণ ছিল, কারণটা হলো যে তফসিলি অংশের মানুষ, বিশেষ করে আমি নিজে, আমি সারা জীবনে আমি তফসিলি সংগঠন করে গেছি এবং সিপিএম দলের গণসংগঠন ছিল মৎস্যজীবী ইউনিয়ন, এর দায়িত্ব কোনো একটা সময় ছিলাম। তারা সাবপ্লেনের টাকাগুলো কোনো সময় গরিব অংশের মানুষের জন্য খরচ করেনি, বিভিন্ন খাতে নিয়ে তারা এইটাকে খরচ করে ফেলেছে। আর আক্রমণগুলো হচ্ছে, এটা হলো কিছু লোক সিপিএম থেকে এসছে, কিছু লোক বিজেপিতে যোগদান করেছে, তৃণমূল থেকেও। কোনো একটা সময় তো তৃণমূলের অস্তিত্ব ছিল, সুদীপ বর্মনরা যখন ছিল তাদের সাথে। কিছু লোক কংগ্রেস থেকেও এসছে। আসার পথে তারা যেমন কংগ্রেস দল ছেড়ে এসছে, সিপিএম দল ছেড়ে এসছে, তৃণমূল দল ছেড়ে এসছে, আসার পথে তারা শুধু শরীরটাকে নিয়ে আসেনি, সে একাকে আসেনি, আসার পথে প্রত্যেকটা দলের চরিত্রটাকে নিয়ে এসছে, যে কারণে মাঝে মধ্যে বিজেপি দলের কিছু কিছু কর্মীর নামে কিছু বাজে কথাবার্তা বলে যাচ্ছে, আক্রমণ করে, এই করে সেই করে, গুন্ডামি করে, কথাগুলো আসলে সঠিক না। এবং সিপিএম দলের থেকে যারা নির্যাতিত হয়েছে এবং যাদের উপর অন্যায় হয়েছে বলে মনে করছে, তারা প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজছে এবং এটাকে একটা সুযোগ হিসাবে ব্যবহার করছে এবং তারা বিজেপি দলের থেকে বিজেপির বদনাম করার চেষ্টা করছে এবং সে তার প্রতিশোধ নিতে গিয়ে বিজেপির যে সিম্বলটা বুকে লাগিয়ে রেখেছে, যে কারণে সিপিআইএম দলের বাড়িতে আক্রমণ করে এবং তৃণমূলের সমর্থকদের ভেতরে একটা ভীতি যে সম্ভবত আমরা আক্রান্ত হয়ে যাব বিজেপির হাতে, যে কারণে এই প্রচারগুলো অগ্রিম চালিয়ে যাচ্ছে। কিছু কিছু তো মিথ্যা প্রচারও করে যাচ্ছে। পরিষ্কার চিত্র এটাই, দল বিজেপি দলেরও একটা ক্যাডার বেস পার্টি হবে, একদিন ঝাড়াই বাছাই হবে, ভবিষ্যতে দলটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ক্ষমতায় আসবে এবং দিল্লির ক্ষমতায় যেমন আসে, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে বিজেপি দলই ক্ষমতায় আসবে, এটা আমার
দৃঢ় বিশ্বাস, যে কারণে আমিও সিপিআইএম দলের আদর্শ ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছি। কিছু চাওয়া পাওয়ার ব্যাপার ছিল না, আমার প্রতি যথেষ্ট অন্যায় হয়েছে। আমার জীবনে আমি কোনোদিন সিপিএম দলে থাকলেও তাদের লোকাল কমিটির সদস্য ছাড়া আর কোথাও আমি উঠতেও পারিনি, প্রমোশনও পাইনি। কেননা আমি খুব বেশি সত্য কথা বলতাম এবং সত্যিটাকে আশ্রয় করেই বেঁচে থাকার চেষ্টা করেছে, কিন্তু আমাকেও তারা বঞ্চিত করেছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে অপব্যবহার করার চেষ্টা করেছে এবং আমাকে লাঠিয়াল হিসেবে তারা কোনোদিন ব্যবহার করেছে। যখন এটা আমি বুঝতে পারলাম, স্টে করে তাদের কাছ থেকে সরে আমি বিজেপি দলে যোগদান করেছি। আর এখন যেটা আক্রমণগুলো হচ্ছে, পরিষ্কারই বললাম, বিভিন্ন দল থেকে লোকগুলো এসছে, আসার পথে চরিত্রটা ফেলে আসেনি, কালচারটা ফেলে আসেনি, ওই দলের কালচারটা নিয়ে এসছে। যে কারণে ঘটনাগুলো ঘটছে, আমাদের যারা ভালো কর্মী, খাঁটি কর্মী, তারা এইসব হুজ্জুতির মধ্যে যাবেন এবং এ যাতে কাজগুলো করতে যাবেন, এটা আমাদের পরিষ্কার ধারণা। এবং আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, আমি তো রাজনীতির সাথে যুক্ত আছি এবং প্রত্যক্ষভাবে যুক্ত আছি, আমার কাছে এটাই ধরা পড়েছে যে যে যেখান থেকে এসছে তাদের কালচারটা নিয়ে এসছে এবং কালচারটাকে প্রয়োগ করার চেষ্টা করছে, যে কারণে বিজেপি দলের নামে বদনামগুলো আছে। এই নির্বাচনে পৌর এলাকায় আপনারা নির্বাচনী প্রচার কিভাবে চালাচ্ছেন? কিসের ভিত্তিতে জনগণ আপনাদেরকে ভোট প্রদান করবে? ভোট প্রদান করবে এ পর্যন্ত একটু কিছুদিন আগে তো এখানে প্যান্ডামিক পিরিয়ড একটা ছিল, যেটা এখন হয়তো নেই। ভাইরাসের একটা প্যান্ডামিক পিরিয়ড ছিল। ওই সময় আমরা যেটা লক্ষ্য করেছি, বিজেপি দল প্রত্যেকটা কর্মীকে নিয়ে সাহায্যের জন্য দাঁড়ে দাঁড়ে বেরিয়েছে এবং সাহায্য তুলে প্রাণ সামগ্রী বিলি করেছে এবং কাউকেই মরতে দেয়নি। এবং বিজেপির প্রতিজ্ঞা ছিল এবং এখনও আছে, বিনা চিকিৎসায় কাউকে মরতে দেওয়া হবে। সিপিএম দলের সময় কোথাও হার্টের প্রবলেম হলে বা এই জাতীয় ক্যান্সার জাতীয় কিছু প্রবলেম হলে 1,25,000 টাকা দিত। আর বিজেপি দল ক্ষমতায় এসে এটাকে এনহ্যান্স করে, বাড়িয়ে দিয়ে এটাকে 5 লাখ টাকা না 6 লাখ টাকা পর্যন্ত করে দিয়েছে চিকিৎসার সাহায্য পাবো। এটা একটা সুবিধা। এবং ত্রিপুরা রাজ্যে আমার জীবনের অভিজ্ঞতায় বলছি, এবং কোথাও ভারতবর্ষে কোনো একটা মানুষকে অভাবের তাড়না না খেয়ে মরতে দেয়নি। কোনো একটা লোককে বিনা চিকিৎসায় মারা যাক এই সুযোগটা দেয়নি। গরিব মানুষগুলো বুঝতে পেরেছে সিপিএম দল থেকে বিজেপি দলটা আরও অনেক বেশি সহানুভূতিশীল। আমরা ভুল করেছি এতদিন সিপিএম দলের সাথে থেকে, আমাদেরকে আশা দিয়ে রেখেছে, ভরসা দিয়ে রেখেছে। আসলে সিপিএম দল প্রকৃত অর্থে আত্মীয় স্বজন ছাড়া গরিব অংশের মানুষকে কিছুতেই সাহায্য করেনি, তারা এটা আত্মসাৎ করেছে। কিন্তু বিজেপি দলে আসার পরে দেখলো যে না, এই দলের মধ্যে উদারতা আছে এবং এই দলটার মধ্যে এমন কিছু লোক আছে যারা গরিব মানুষের, প্রকৃত অর্থে গরিব মানুষের উপকার চায় এবং গরিব মানুষের স্বার্থেই প্রত্যেকটা প্রকল্প ঘোষণা করেছে এবং প্রত্যেকটা প্রকল্পই গরিব অংশের মানুষের জন্য একটা সহায়ক শক্তি। আরেকটা যেটা আমরা লক্ষ্য করেছি, এটা হলো বিজেপি দলের দর্শনটা হলো এখন চাকরি তো দেওয়া যাবে না, সরকারি চাকরি কোথায় এত চাকরি, বেকার সমস্যা আছে, তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যেটা দেখেছি, প্রকৃত অর্থে গরিব মানুষগুলো বিজেপিতে কেন চলে গেছে, সিপিএম দল ক্ষমতা থাকাকালীন পঞ্চায়েত পর্যায়ে হয়তো একটা দুটো ঘর দিত, সরকারি একটা স্কিম ছিল, স্কিম অনুযায়ী অল্প কয়েকজন, হয়তো কোনো একটা পঞ্চায়েত এলাকার মধ্যে 5টা কি 7টা দিত। আর এখন নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো নিয়েছে হাতে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, কোথাও একটা বাড়ির মধ্যে, গরিব মানুষের বাড়িতে একটা কাঁচা ল্যাট্রিন থাকতে দেয়া হবে না। টাকা লাগে আমরা দেব, পাকা ল্যাট্রিন করা হোক, স্যানিটারি ল্যাট্রিন করা হোক। পাশাপাশি গৃহ নির্মাণ যে প্রকল্পটা ওভারঅল সবার জন্য ওপেন করে দিয়েছে। যে কেউ গরিব অংশের মানুষ যারা 7,000 টাকা 8,000 টাকা প্রতি মাসে ইনকাম করে,
তাদের প্রত্যেককেই বলেছে যে ঘর নিয়ে যাও এবং আবাস যোজনার মাধ্যমে তোমরা ঘর পাবে এবং ছাদের নিচে থাকার চেষ্টা করবে এবং এই প্রকল্পটা অত্যন্ত ফ্রুটফুল এবং প্রত্যেকটা গরিবের বাড়িতে ঘর দেওয়ার স্কিমটা তাদের ছিল, এখনও আছে। যে কারণে গরিব অংশের মানুষগুলো দেখলো যে সিপিএম দল এসছে, বিজেপি দলের গরিবের প্রতি অনেক অনেক বেশি নজর রাখা এবং গরিবগুলোকে টেনে তোলার জন্য, মূল স্রোতে টেনে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে গরিব অংশের মানুষগুলো বিজেপি দলের সাথেই আছে, ভবিষ্যতেও বিজেপি দলের সাথেই থাকবে। এবং আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু এগিয়েছে, প্রশ্ন হবে হই আফটার মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নে যেই বন্দ্যোপাধ্যায় আসবে ভাইপো হয়ে, তার রাজনৈতিক ডেপথনেসও কম এবং বয়সও হয়নি, যোগ্যতাও হয়নি, এত অভিজ্ঞতাও হয়নি, যে কারণে এই দলটা দাঁড়াতে পারবে না। এরপরে যদি তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা কারণ নাই, এটা তো পৃথিবীরই নিয়ম, মানুষ একদিন মরতেই হবে। তারাও বর্তমানে এই দলটাকে ঘরে রাখার মতো লোকই থাকবে না এবং যারা ছিল প্রত্যেকে আলাদা আলাদা নেতা হয়ে যাবে। কাজে রাজ্যে নয়, পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে তৃণমূল দলটা কোনো অবস্থাতে দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যদি পারে তাহলে বিজেপি দলে দাঁড়াবে এবং সর্বভারতীয় ক্ষেত্রে যে ভাবমূর্তি নিয়ে তারা আছে, সমর্থন নিয়েছে, ভবিষ্যতেও তারা এই সমর্থন পেয়ে যাবে এবং আস্তে 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 তাদের কাছে চলে যাবে গরিব অংশের মানুষগুলো। কেন জানে যে আমাদের বাপ দাদা 14 পুরুষের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, এগুলোকে ধরে রেখেছে বিজেপি দল, ধর্মটাকেও ধরে রেখেছে বিজেপি দল। বিজেপি দলের সাথে তারা থাকার চেষ্টা করবে, যে কারণে ভারতবর্ষে অন্য কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না এবং ক্ষমতার উচ্চ শিখরে যাওয়ার মতো যত আশাই মমতা বন্দ্যোপাধ্যায় করুক না কেন, এটা কোনোদিন পারবে না। এটাই আমার মনে একটা বিশেষ ধারণা। এই নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে আপনারা কতটা আশা রাখছেন, কতটা আশাবাদী? আমি তো আসলে আমার নির্বাচন এলাকার মধ্যে 8টা কনস্টিটিউয়েন্সি আছে, মিউনিসিপ্যাল কাউন্সিলের 8টা কেন্দ্র আছে। আমার নির্বাচনী এলাকায় আমি যেটা দেখছি, প্রত্যেকটা জায়গায় বিজেপি দল 60 থেকে 65% ভোট পাবে এবং বাদবাকি ভোটগুলো কিছু যাবে তৃণমূল দলের খুব ভোট কম যাবে। সিপিআইএম দলের কিছু ভোটার আছে যারা বিজেপি দলের সাথে থেকেও কিছু কিছু লোক আছে গোপনে গিয়ে সিপিআইএম দলটাকে ভোটটা দেবে। এই ক্ষেত্রে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হলে সিপিআইএম দলের হবে, বিজেপি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা সিপিএম দলই করতে পারবে, তৃণমূল দাঁড়াতে পারবে। এটা পরিষ্কার চিত্র। এবং আমার কেন্দ্রে আমি আছি এবং আমি তো আসলে প্রদেশ কমিটির সহসভাপতি হিসাবে আমার কেন্দ্র ছেড়ে পার্শ্ববর্তী যে কেন্দ্রগুলো আছে তার মধ্যে আমি প্রচারে গেছি এবং অবস্থাটা আমি যেটা দেখেছি এবং জীবনের অভিজ্ঞতা দিয়ে, রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে আমি মূল্যায়ন করে বলছি, 60 থেকে 65% ভোট, যেটা কাস্টিং ভোট, এই ভোটটা পেয়ে যাবে বিজেপি দলের যারা প্রার্থী তারা। আর বাদ বাকিগুলো হয়তো অল্প স্বল্প ভোট ভাগাভাগি হয়ে যাবে। কাজে ত্রিপুরা রাজ্যে এমন কোনো জায়গা নেই যেটার মধ্যে সিপিএম দল দাঁড়াতে পারবে বা পাস করবে, এমন কোনো সিট বিশেষ করে আগরতলা শহরের মধ্যে নেই বলে আমার একটা ধারণা এবং আগামী রেজাল্টটাও তাই হবে। পরিষ্কার চিত্র যেটা চোখের সামনে ভেসে উঠছে। আসলে কি তাদেরকে মানুষ একবারে ভুলে গেছে, নাকি আক্রমণ হবে এই ভয়ে তারা প্রচারে বেরোচ্ছে না, ডোর বেরোচ্ছে না? তাদের সাথে আগে লোকজন থাকতো, প্রতি প্রার্থীর পেছনে পেছনে 50 থেকে শতাধিক লোক ছিল, এখন তারা 5 জনও খুঁজে পাচ্ছে না ডোর টু ডোর প্রোগ্রাম করার জন্য। তারা উঠান সভা করা এবং স্ট্রিট কর্নার মিটিং করা, বাজার ভিত্তিক মিটিং করা, এলাকা ভিত্তিক মিটিং করা, কোনো মিটিংই তারা লোক পাবে না। যে কারণে সিপিএম দল অবশ্য বিজেপির পরে সিপিএম দলেরই ভোট থাকবে, তারপরে হয়তো তৃণমূল। কোথাও তো
ক্যান্ডিডেটই দিতে পারে, তো তারা কি করে এগোবে এটা একটা সমস্যার ব্যাপার। এবং যারা দল বদল করে বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে, সেই মানুষগুলোকে আসলে মানুষ বিশ্বাসও করে কম এবং আস্থাও তাদের প্রতি গরিব অংশের মানুষের নেই। যে কারণে আমি বলতে পারছি যে 60 থেকে 65% ভোট, কাস্টিং ভোট 60 থেকে 65% বিজেপি পাবে। এবং আমার নির্বাচনী কেন্দ্রেও যে 8টা কেন্দ্র আছে, এই কেন্দ্রগুলোতে বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি দলের প্রার্থীরা। তাদের পেছনে থাকলে সিপিআইএম থাকবে এবং কিছু পেলে পেতেও পারে, আবার নাও পেতে পারে তৃণমূল। এবং তৃণমূলের কোথাও ত্রিপুরা রাজ্যের কোথাও বা আগরতলা শহরের পুর নিগমের নির্বাচনে কোথাও তাদের জমানত থাকবে বলে আমার মনে হয় না, জব্দ হওয়ার সম্ভাবনা বেশি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য। আপনারা দেখলেন পৌরসভা নির্বাচনে শাসক দল বিজেপি কিভাবে তাদের পৌর এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছে এবং জয়লাভের ক্ষেত্রে ওনারা কতটা আশাবাদী। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখতে থাকুন এশিয়ান টাইমস। নমস্কার।